সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে শুরু করছি তোমাদের একাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা। সদ্য যারা এসএসসি পাশ করে কলেজে ভর্তি হয়েছ তাদের জন্য সংবাদ হচ্ছে, আজকেই পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে তোমাদের এই বছর যারা ভর্তি হয়েছ, অর্থাৎ 20-21 শিক্ষাবর্ষে যারা এইচএসসির বা উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রথম বর্ষে ভর্তি হয়েছ, তাদের সিলেবাস, বাংলা প্রথম পত্রের সিলেবাস আজকে পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। এবং আজকে গতকালকের তারিখেই নোটিশ হয়েছে এবং আজকের পত্রিকায় এসেছে যে কোন কোন প্রকাশনী থেকে এই বইটি প্রকাশ হচ্ছে। মূলত বাংলাদেশ টেক্সট বুক বোর্ডের বই যে প্রকাশকগুলো প্রকাশনের জন্য অনুমতি পেয়েছে তারা এটা প্রকাশ করবে এবং এক সপ্তাহের মধ্যেই বাজারে আসবে। তো এখানে যে চ্যাপ্টারগুলো গত বছর ছিল তার মধ্যে থেকে কবিতায়, গত বছর ছিল কবিতায় 12টি কবিতা, 12টি গদ্য, একটি উপন্যাস এবং একটি নাটক নিয়ে বাংলা প্রথম পত্র 100 নম্বর, আর দ্বিতীয় পত্র হচ্ছে ব্যাকরণ। তো আমরা একটু আজকে প্রথম পত্র নিয়ে, উচ্চ মাধ্যমিকের বাংলা প্রথম পত্র নিয়ে কথা বলবো। কথা বলার শুরুতেই আমরা একটু কথা বলে নিই, আমরা যারা কলেজে ভর্তি হয়েছে তোমরা যারা, তাদের উদ্দেশ্যে আমরা বলছি যে এতদিন তোমরা পড়তে রিডিং ক্লাস 6, রিডিং ক্লাস 7, রিডিং ক্লাস 8, রিডিং ক্লাস 9। এখন তোমরা বলছো স্টাডি ইন ইন্টারমিডিয়েট। রিড এবং স্টাডি, রিড মানে হচ্ছে পড়া আর স্টাডি হচ্ছে বুঝে পড়া। স্টাডির বাংলা হচ্ছে অধ্যয়ন করা। রিড মানে রিডিং পড়া আর স্টাডি মানে অধ্যয়ন করা। এবার তোমাদের যারা অধ্যয়ন করাতে আমরা যারা সহযোগিতা করব তাদের পদবি হচ্ছে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক বা অধ্যাপক। আর যারা পড়াতে সাহায্য করতেন তারা ছিলেন শিক্ষক, শিক্ষা দিতেন শিক্ষক। তাহলে এবার আমাদের অধ্যয়ন করতে হবে, আর অধ্যয়ন করার জন্য যারা সহযোগিতা করবেন তাদের পেশা হচ্ছে অধ্যাপনা। তাহলে অধ্যয়ন করার বিষয় যেটা, সেটা হচ্ছে এতদিন আমরা শুধু রিডিং পড়েছি, মুখস্থ করেছি। হয়তো অনেক সময় অনেক কিছু আমরা বুঝেও মুখস্থ করেছি, কিন্তু না বুঝেও অনেক সময় আমরা মুখস্থ করতে পেরেছি। কিন্তু উচ্চ মাধ্যমিক স্তরে এসে পড়াশোনায় আর না বুঝে মুখস্থ করা যাবে না, প্রতিটি বিষয় বুঝে পড়তে হবে। তো সিলেবাসের আলোচনায় যাওয়ার আগে আমরা এই সিলেবাস সম্পর্কে একটু কথা বলে নিই। সেটা হচ্ছে, যেমন তোমাদের সিলেবাসে বইয়ে দেওয়া আছে যে আগের যে 12টা গদ্য এবং 12টা কবিতা থেকে এই বছর কিন্তু কবিতার মধ্যে 6টি কবিতাই নতুন, গদ্যের মধ্যেও 4টি গদ্য নতুন, 12টার মধ্যে 4টি নতুন এবং 8টি গত বছর যেটা ছিল। তো মূল বিষয় একই, যে 12টি গদ্য থাকবে। এই 12টি গদ্যের মধ্যে আছে একটি আছে দিনলিপি, আছে কয়েকটি গল্প, কয়েকটি প্রবন্ধ। কবিতা আছে 12টি, একটা উপন্যাস, একটা নাটক। এই বইগুলো আমরা মূল টেক্সট বুক থেকে প্রতিটি গদ্য, কবিতা, উপন্যাস এগুলো পড়ব। এবং অনেকেই বলেন যে এটার জন্য কোন বই কিনবো, কোন গাইড বই কিনবো। আমার প্রথম কথা হচ্ছে, আমরা কোনো গাইড বই পড়ব না, আমরা পাঠ্য বই পড়ব। মূল পাঠ্য বই থেকে প্রতিটি গদ্য, প্রতিটি কবিতা, প্রতিটি উপন্যাস বারবার রিডিং পড়ব। ওখানে দেওয়া আছে শব্দার্থ, ওখানে শব্দার্থ থেকে যদি শব্দার্থ না বুঝি, তোমাদের বাসায় বাংলা একাডেমির ব্যবহারিক বাংলা অভিধানটা কিনে নেবে। বাংলা একাডেমির ব্যবহারিক বাংলা অভিধান অথবা বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানটা কিনে নেবে। তখন যে শব্দটির অর্থ বোঝা যাচ্ছে না, সেখান থেকে তোমরা সাহায্য নেবে, অথবা ক্লাসের শিক্ষকের কাছ থেকে, অথবা অনলাইনে শিক্ষকদের সাথে যে তোমাদের সম্পর্ক আছে সেই শিক্ষকদের কাছ থেকে আমরা এই শব্দগুলো বা এই বাক্যগুলোর অর্থ আমরা বুঝে নেব। একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, পরীক্ষা পাশের জন্য শুধু নয়, সাহিত্য তুমি যে পেশায় থাকো না কেন, তুমি ইন্টারমিডিয়েটে যারা পড়ছো, এরপরে কেউ ডাক্তারি পড়বে, কেউ ইঞ্জিনিয়ারিং পড়বে, কেউ বিজ্ঞানী হবে, কেউ চিকিৎসক হবে, যে পেশাই থাকো না কেন, মানবিক বিকাশের জন্য, মানবিক সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের সাহিত্যের সাথে সম্পৃক্ত হতে হবে, সাহিত্যের দ্বারস্থ হতে হবে। এই সাহিত্যের সাথে সম্পৃক্ত হওয়ার মুহূর্তে আমাদেরকে অবশ্যই সাহিত্য বুঝতে হবে। এবং সাহিত্য তুমি বুঝো কি না, বুঝতে না পারলে সাহিত্যকে উপলব্ধি করতে পারবে না, সাহিত্য থেকে আনন্দ লাভ করতে পারবে না। এখন যেমন একটি উদাহরণ আমরা বলতে পারি, যেমন আম যেভাবে খেতে হয়, নারিকেল সেভাবে খেতে হয় না, ডাব সেভাবে খেতে হয় না। একজন ব্যক্তি আম খাওয়া শিখলো, সে আম খাওয়ার মতো করে যদি নারিকেল খেতে যায় বা ডাব খেতে যায়, তাহলে সে ওই খাওয়ার আনন্দ পাবে না। কিংবা সে যদি কাঁঠাল খেতে যায়, তাহলে তার পক্ষে খাওয়াই সম্ভব হবে না।
তাহলে ওই যে ফলের রস আস্বাদন করা এটা তার পক্ষে সম্ভব হবে না। ঠিক একই কারণে আমাদের ব্যক্তি জীবনে যেন আমরা সাহিত্য থেকে রস আস্বাদন করতে পারি, সেজন্যই সাহিত্যের বিভিন্ন শাখাগুলো থেকে আমাদের পাঠ্য করে দেওয়া হয়েছে বিষয়গুলো। আমরা একটি নাটক পড়ব, নাটক পড়ে নাটক থেকে কিভাবে রস আস্বাদন করতে হয়, নাটক থেকে কিভাবে আনন্দ পেতে হয়, নাটক দেখে নাটক পড়ে কিভাবে আনন্দ পেতে হয় সেটি আমরা শিখব। একটি গল্প পড়ার মধ্য দিয়ে আমরা কিভাবে গল্প পড়ে গল্পের মধ্য দিয়ে আনন্দ পেতে পারি, একটি প্রবন্ধ পড়ে প্রবন্ধের মধ্য থেকে আমরা কিভাবে প্রবন্ধের মূল বিষয়গুলো অনুধাবন করতে পারি বা প্রবন্ধ পাঠের আনন্দ পেতে পারি, সেই বিষয়গুলোই আমরা শিখব। এই বিষয়গুলো শেখার জন্যই আমাদের এই বিষয় চ্যাপ্টারগুলো দেওয়া হয়েছে। তো এগুলো তোমাদের অনুশীলন করার জন্য তোমরা যে কোনো গাইড বই ব্যবহার করতে পারো, কিন্তু আমি বলবো যে চ্যাপ্টারগুলো বোঝার জন্য, চ্যাপ্টারগুলো পড়ার জন্য বাংলা অর্থে কোনো গাইড বইয়ের দরকার নেই। তবে হ্যাঁ, ব্যাকরণ অংশের জন্য নবম দশম শ্রেণীর যে বাংলা ভাষার ব্যাকরণ যেটা বোর্ডের বই আছে, সে বইটি অবশ্যই তোমরা রাখবে। সে বইটি বিক্রি করে ফেলবে না বা স্কুলে ফেরত দেবে না। নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পর্যায়ে নয়, এর পরবর্তী সময়ে বিসিএস পরীক্ষা পর্যন্ত নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটি তোমাদের কাজে লাগবে। সে বইটি তোমরা রাখবে। এটা প্রথম পত্রেও লাগবে, দ্বিতীয় পত্রেও বিভিন্ন বিষয় বোঝার জন্য, অর্থাৎ সাহিত্য বোঝার জন্য আমাদের ব্যাকরণও বুঝতে হয়। এবং ব্যাকরণ বোঝার মূল বিষয়টি হচ্ছে ভাষা বোঝা। আর ভাষা যদি আমরা বুঝতে পারি, তাহলে ভাষার সাহিত্য থেকে আমরা আনন্দ উপভোগ করতে পারবো, রস আস্বাদন করতে পারবো। এই বিষয়টি মাথায় রেখেই আমাদের চ্যাপ্টারগুলো পড়তে হবে। এবার আমরা আজকে বঙ্কিমচন্দ্রের যে প্রথম যে চ্যাপ্টার, আমরা গত ক্লাসে বিড়াল পড়িয়েছিলাম, কিন্তু এখনকার সিলেবাসে তোমাদের বিড়াল নেই। এটির পরিবর্তে এখন দেওয়া হয়েছে বাংলার নব্য লেখকদিগের প্রতিনিবেদন নামক একটি প্রবন্ধ। আমরা সেই প্রবন্ধের আলোচনায় যাওয়ার আগে আমরা একটু সৃজনশীল প্রশ্ন সম্পর্কে একটু কথা বলছি। সৃজনশীল প্রশ্ন নাম শুনেই অনেকেই আমরা ভয় পেয়ে যাই যে সৃজনশীল মানে তো নতুন কিছু সৃজন করতে হবে, সৃষ্টি করতে হবে। আসলে বিষয় কিন্তু তা নয়। আমাদের শিক্ষা ব্যবস্থায় সৃজনশীলতার যে বিষয়, ওটা মূলত কাঠামোবদ্ধ প্রশ্ন। একটি কাঠামো বা একটি স্ট্রাকচার দেওয়া থাকে, এই স্ট্রাকচার অনুসারে আমাদের প্রশ্নগুলো তৈরি করতে হবে। এবং প্রথম প্রশ্ন হচ্ছে জ্ঞানমূলক। জ্ঞান মানে হচ্ছে জানা। তাহলে জানার জন্য প্রথম একটি প্রশ্ন থাকে যে কি। যে কোনো প্রশ্নের কি, কে, এই শব্দগুলো দিয়ে একটি প্রশ্ন থাকতে পারে। যেমন যে বঙ্কিমচন্দ্রের রচিত প্রবন্ধের নাম কি, বা এই প্রবন্ধ রচয়িতার নাম কি, বা এই চরিত্রের লেখকের নাম কি, বা এই চরিত্র আর কার সাথে তার সম্পর্ক কি। এরকম একটি মাত্র কি শব্দ দিয়ে যে প্রশ্ন থাকে সেটি হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞান বা জানা, এই একটি মাত্র শব্দ যদি আমরা বলতে পারি বা লিখতে পারি তাহলেই কিন্তু 1 নাম্বার। এখন আমরা বলতে পারি বঙ্কিমচন্দ্রের রচিত প্রবন্ধের নাম কি, তাহলে আমরা উত্তরে লিখতে পারি বঙ্কিমচন্দ্র রচিত প্রবন্ধের নাম দিয়ে প্রবন্ধের নাম, অথবা শুধুমাত্র প্রবন্ধের নামটা দিলেও 1 নাম্বার আমরা পেয়ে যাব। কিন্তু ওই নামটাই যদি বানান ভুল করি তাহলে কিন্তু আমরা 0 পাবো। 2 নাম্বার হচ্ছে কেন। কেন, যে কোনো কেন প্রশ্নের কিন্তু 2টো উত্তর থাকে। খেয়াল রাখবে, যে কোনো বিষয়ে কেনতে কিন্তু 2টো বাক্যের উত্তর হয়। এই গঠনটা কেন হলো, তাহলে কেনর পেছনে 2টো কারণ থাকে। একটি হচ্ছে সমাজের চাহিদা ছিল, আর একটি হচ্ছে লেখক বঙ্কিমচন্দ্র এই প্রবন্ধ কেন লিখলেন, তাহলে সমাজে এই প্রবন্ধ লেখার মতো পরিবেশ তৈরি হয়েছিল বা এই প্রবন্ধের সমস্যা তৈরি হয়েছিল এবং তিনি এই সমস্যাটা বুঝতে পেরেছিলেন বলে তিনি এই প্রবন্ধটি তিনি লিখলেন। কেন লিখলেন, তিনি বাংলার নব্য লেখকরা যে নাম লেখা নিয়ে দ্বিধায় ছিল, সেই কারণে আবার বঙ্কিমচন্দ্র এই দ্বিধাটি অনুধাবন করতে পেরেছিলেন বলে তিনি এই বিষয়টি তুলে আনলেন। তাহলে বঙ্কিমচন্দ্র কেন এই প্রবন্ধ লিখলেন, আমরা এই উত্তর পেলাম। এবার 3 এবং 4, 3 এবং 4 প্রশ্নের জন্য কিন্তু আমাদের উদ্দীপকের উপর নির্ভর করতে হবে। তবে এসএসসি লেভেলে উত্তর লেখার সময় অনেকেই উদ্দীপকগুলো বিশ্লেষণ করতে যাও। এটা খেয়াল রাখবে, উচ্চ মাধ্যমিক পর্যায়ে কখনোই তোমরা উদ্দীপককে বিশ্লেষণ করবে না। উদ্দীপক হচ্ছে একটা টর্চ লাইট। আমি টেবিলে বই রেখে চেয়ারে বসে পড়ছি, নিচে একটি জিনিস পড়লো, আমাকে একজন টর্চ লাইট দিল যে টর্চ লাইট দিয়ে জিনিসটি খুঁজে আনো। তাহলে আমি টর্চ লাইট দিয়ে এই টর্চ লাইটের আলো যতটুকু জায়গার মধ্যে পড়ে ওই জায়গার মধ্যেই উপন্যাসের কী কী বিষয়গুলো আছে সেটাকে আমি তুলে ধরবো। কোথায়? গ উত্তরে। তাহলে গ উত্তরে হচ্ছে উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ যে অংশগুলো, সাদৃশ্য বা মিল। তাহলে উদ্দীপকে কিছু প্রসঙ্গ থাকবে, কিন্তু আমার পুরো গল্পে বা পুরো কবিতায় বা পুরো প্রবন্ধে এই বিষয়টি বিশ্লেষণ থাকবে না। এই উদ্দীপকের বিশ্লেষণটুকু বা মূল বক্তব্যটুকুকে
আমার মূল চ্যাপ্টারে বা মূল পাঠে যে অংশটিকে ধারণ করে সেই অংশটি আমার মনে আছে কিনা আমি মিলিয়ে এই অংশটিকে আমি তুলে ধরতে পারলেই গয়ের উত্তর আমার হয়ে যাচ্ছে। ঘয়ের উত্তরে গিয়ে আমি বলবো যে উদ্দীপকটি এই প্রবন্ধকে ধারণ করে না, বা উদ্দীপকে এই প্রবন্ধে উদ্দীপকের অতিরিক্ত আর যে কথাগুলো বলা আছে, যেটা আমি গতে বলেছিলাম উদ্দীপকের সাথে মিল আছে অংশটুকু, বাকি প্রবন্ধের মূল কথাটা কিন্তু আমি ঘতে নিয়ে আসলেই আমার সৃজনশীল প্রশ্ন লেখা শেষ। তাহলে মূল কথা হচ্ছে আমরা যে কোনো গদ্য বা যে কোনো প্রবন্ধ বা যে চ্যাপ্টার পড়ে আমরা মূল বক্তব্যটা যদি বুঝে নেই, তাহলে গতে থাকবে উদ্দীপকের সাথে ওই মূল অংশে যতটুকু মিল ততটুকু, আর বাকি যে অংশটুকু সেটা হচ্ছে ঘ অংশে। এটা হচ্ছে খুব একটি সহজ বিষয়, খুব সহজভাবেই আমরা এটি লিখতে পারি একটি বিষয়। আরেকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে পরীক্ষায় আমাদের প্রশ্নে গদ্য থাকবে 12টি, কবিতা 12টি, একটা উপন্যাস, একটা নাটক। এবার গদ্য 12টি থেকে 4টি সৃজনশীল প্রশ্ন থাকবে, লিখতে হবে 2টি। কবিতা থেকে 12টি থেকে 3টি প্রশ্ন থাকবে, লিখতে হবে 2টি। উপন্যাসে 2টি প্রশ্ন থাকবে, নাটকে 2টি প্রশ্ন থাকবে, একটি লিখতে হবে। এই হলো 6টি প্রশ্নের উত্তর আমরা লিখলাম। এরপর সবগুলো থেকে অন্য যে কোনো একটি থেকে আমরা আরেকটি প্রশ্ন লিখব। আমরা ইচ্ছে করলে গদ্য থেকে 4টি থেকে 2টো লিখেছি, আরেকটি নিতে পারি। কবিতার 3টা থেকে 2টো লিখেছি, ইচ্ছে করলে কবিতার 3টা নিতে পারি। অথবা উপন্যাসের 2টো থেকে 1টা লিখেছি, ওখান থেকেও নিতে পারি। নাটকের থেকে ওখান থেকেও নিতে পারি। যে কোনো এক জায়গা থেকে আমরা আরেকটি প্রশ্নের উত্তর লিখব। এই হচ্ছে আমাকে লিখতে হবে 60টি প্রশ্নের উত্তর, 70 নাম্বার, 38 নাম্বার হচ্ছে আমার অবজেক্টিভে। এবার এই 70 নাম্বার লেখার জন্য আমার সময় হচ্ছে 2 ঘন্টা 20 মিনিট। তো এই 2 ঘন্টা 20 মিনিট সময়ের মধ্যে আমাকে এই উত্তরগুলো করতে হবে। 10 মিনিট আমাকে হাতে রাখতে হবে, কারণ সৃজনশীল পড়তে সময় চলে যায়। এবার তাইলে আমরা দেখব যে একটা সৃজনশীল প্রশ্ন লিখতে আমাদের 10 নম্বরে একটা সৃজনশীল প্রশ্ন লিখতে আমাদের সর্বোচ্চ 25 মিনিট সময় নিতে পারবো। এখন 25 মিনিট সময়ের মধ্যে আমি কতটুকু লিখতে পারি ততটুকু দিয়ে আমি আমার নোটগুলো তৈরি করব। আমি বাসায় অনুশীলন করব যে আমি এতটুকু সময়ের মধ্যে লিখব। এই 25 মিনিটের মধ্যে 1 মিনিটের মধ্যে ক, 2 মিনিট বা 3 মিনিটের মধ্যে খ লিখে, এবার 20 মার্কের মধ্যে, এই 20-এর মধ্যে আমরা নিব এই যে গয়ের জন্য আমরা নিব 7 থেকে 8 মিনিট, আর গয়ের জন্য নিব একটু বেশি 12 মিনিট। তাহলে আমার এই সময়ের মধ্যে আমি যতটুকু লিখতে পারি, অর্থাৎ অনেকের প্রশ্ন থাকে যে কতটুকু লিখব, গয়ের উত্তর কতটুকু লিখব, গয়ের উত্তর কতটুকু লিখব। তাহলে আমরা আবার বলছি, কয়ের জন্য নিব আমরা সময় 1 মিনিট, ক্ষয়ের জন্য নিব 2 মিনিট, বা কয়ের জন্য 2 মিনিট, ক্ষয়ের জন্য 3 মিনিট, 5 মিনিট নাও। গয়ের জন্য নাও 7 মিনিট, ঘয়ের জন্য নাও 13 মিনিট, তাহলে হচ্ছে 25 মিনিট। এই 25 মিনিট সময়ে আমরা একটা প্রশ্নের উত্তর আমরা তৈরি করবো। আর যদি বাসায় 25 মিনিটে করি, পরীক্ষার হলে আমরা আরেকটু দ্রুত করতে পারবো, কারণ পরীক্ষার হলে আমাদের যখন সবগুলো প্রশ্ন লিখতে শুরু করবো তখন শেষের দিকে স্পিড আর একটু বেড়ে যাবে। তো এরকম করে আমরা মূল চ্যাপ্টারগুলো পড়বো, পরে বুঝে এই বিষয়ের উপর আমরা পরীক্ষায় উত্তর করার চেষ্টা করব। পাশাপাশি যে বিষয়টি তোমাদের করতে হবে, দৈনিক পত্রিকা তোমাদের অনেকেরই বাসায় অবশ্যই, যাদের নাই তারাও চেষ্টা করবে যে বাসায় দৈনিক পত্রিকা রাখা, অন্তত প্রতিদিন না হলেও শুক্রবারের একটি দৈনিক পত্রিকা তোমরা রাখবে। এবং শুক্রবারের পত্রিকায় একটি সাহিত্য পাতা থাকে, এই সাহিত্য পাতায় গল্প, কবিতা বিষয়গুলো দেয়া থাকে, এবং এখান থেকে তোমাদের সমসাময়িক কবিতা, গল্প এগুলো তোমরা পড়তে পারবে। তো পড়লে যে কাজটি হবে যে সমসাময়িক সাহিত্য সম্পর্কে তোমাদের একটি ধারণা তৈরি হবে। এই ধারণা থেকে তোমরা পূর্ববর্তী সময়ে কবিতা এবং গদ্য সম্পর্কেও একটি ধারণা আমাদের মধ্যে তৈরি হবে। তো আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমরা মূল কবিতায় চলে, আজকে মূল যে প্রবন্ধ, সেই প্রবন্ধের নাম হচ্ছে বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন। প্রবন্ধটির লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা জানি যে বাংলা গদ্যের জনক হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কিন্তু বাংলা উপন্যাসের জনক অর্থাৎ বাংলা সাহিত্যের সম্রাট বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। তিনি যেরকম বাংলা উপন্যাস লিখেছিলেন, তেমনি আবার বাংলায় প্রবন্ধও লিখেছিলেন, এবং তিনি পত্রিকা সম্পাদনা করতেন। সেই পত্রিকায় তিনি প্রবন্ধ লিখেছিলেন এবং ছিলেন সরকারি কর্মকর্তা, ব্রিটিশ সরকারের অধীনে তিনি চাকরি করছেন, কিন্তু পাশাপাশি তিনি পত্রিকা সম্পাদন করছেন এবং এই পত্রিকায় কবিতা লিখছেন, প্রবন্ধ লিখছেন, উপন্যাস লিখেছেন, গল্প লিখেছেন। তো এরকম একটি প্রবন্ধ হচ্ছে বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন।
আমরা জানি যে এই যে আমাদের বাংলাদেশ, তখন এই বাংলাদেশকে সে সময় উচ্চারণ করা হতো বাঙ্গালা। তাহলে বাঙ্গালার নব্য লেখক দিকে, এখন এই লেখাটা রচিত হয়েছিল 1884 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1801 থেকে 1900 পর্যন্ত সময়কে বলা হচ্ছে ঊনবিংশ শতাব্দী। ঊনবিংশ শতাব্দী মানে 19 শতক, তারপর হচ্ছে 20 শতক, তোমরা এখন বড় হচ্ছ 21 শতকে। 2001 থেকে 2100 পর্যন্ত সময় হচ্ছে একবিংশ শতক বা 21 শতক। আর এই প্রবন্ধটি হচ্ছে ঊনবিংশ শতাব্দী বা 19 শতকের লেখা প্রবন্ধ। 19 শতকে, অর্থাৎ আজকে থেকে 100 বছরেরও বেশি সময় পূর্বে, প্রায় 136 বছর পূর্বে। আর শতকের হিসাবে প্রায় মাঝখানে 1 শতক, এখন হচ্ছে একবিংশ শতক, মাঝখানে ছিল বিংশ শতক, আর ঊনবিংশ শতকে ঊনবিংশ শতাব্দীর লেখা প্রবন্ধ। তাহলে ভাষা যেহেতু পরিবর্তন হয়, সুতরাং অনেক শব্দগুলো একটু তোমাদের কাছে কঠিন মনে হবে, কিন্তু এই শব্দগুলোর অর্থ বুঝলেই এর ভাব কিন্তু অতটা কঠিন নয়। খুব সহজেই তোমরা দেখবে যে এই ভাবটুকু তোমরা অনুধাবন করতে পারবে। কেমন? তাহলে কবিতায় দেখো, প্রবন্ধে কি বলেছেন লেখক। প্রবন্ধের নাম হচ্ছে বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন। প্রবন্ধটি প্রকাশিত হয় 1291 এর মাঘ মাসে, অর্থাৎ 1883 বা 84 খ্রিস্টাব্দে। প্রথম কথা বলেছেন, যশের জন্য লিখিবে না। যশ, যশ মানে খ্যাতি। লেখার উদ্দেশ্য যদি হয় আমি বিখ্যাত হব, লিখে বিখ্যাত হব, তাহলে তুমি লিখিবে না। তাহা হইলে যশও হইবে না, লেখাও ভালো হইবে না। লেখা ভালো হইলে যশ আপনি আসিবে। লিখবার জন্যই লিখতে হবে। যদি মনে করো আগেই যশ পাবো, খ্যাতি পাবো, এই জন্য লিখছি, তাহলে যশও আসবে না আর লেখাও ভালো হবে না। টাকার জন্য লিখিবেন না, একটি বাক্য। এই জন্য লিখবেন না, টাকার জন্য লিখবেন না। ইউরোপে এখন অনেক লোক টাকার জন্যই লেখে এবং টাকাও পায়, লেখাও ভালো হয়, কিন্তু আমাদের দেশে এখনও সেই দিন হয় নাই। এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে। এখন আমাদের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হইয়া ওঠে। আজকে থেকে 150 বছর আগে শিক্ষার হার 10%ও না। এখন আমরা বলছি যদিও 70 বা স্বাক্ষর, কিন্তু প্রকৃত মানে বুঝে পড়া মানুষের সংখ্যা এখন আমাদের দেশে অর্ধেকের চেয়েও কম। তো সে সময় আরও কম ছিল। তিনি বলছেন যে তাদের রুচির কথা চিন্তা করে যদি টাকা উপার্জনের জন্য লিখতে যাওয়া হয়, তাহলে তাদেরকে খুশি করার জন্য লিখতে হবে, তাদের মনোরঞ্জন করতে লিখতে হবে। আর তাদের মনোরঞ্জন করতে গেলে লিখতে হলে তাদের রুচি মতো করে লিখতে হবে। এখন তাদের রুচি মতো করে লেখা আর মানেটা কি, এই বিষয়টি আমরা একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, তোমাদের কাছে পরিষ্কার হবে। এখন বাসায় মাংস এসেছে, গোস্ত এসেছে, রান্না করা হবে। এবার ভাই বোনদের মধ্যে একজন বলবে রোস্ট করো, একজন বলছে কাবাব করো, আরেকজন বলছে স্যুপ করো। তাহলে এক একজনের রুচি এক এক রকম। তাহলে যার বয়স কম, যার দাঁত উঠে নাই, তাকে যদি খাওয়াতে হয় তাহলে তো তাকে রোস্ট করে খাওয়ানো যাবে না, তাহলে তার রুচিটা ওরকম। তাহলে একজন মানুষের রুচি তৈরি হয় তার বয়স্কতা, অর্থাৎ বুদ্ধি বিবেচনা বোধের উপর। সে ওখানে রোস্ট করলে ওই যার দাঁত উঠেনি সে তো কামড় দিতে পারবে না। তাহলে সাহিত্য রচনা করতে গেলেও ঠিক একই অবস্থা। যদি এখন তুমি সাধারণ পাঠকের কথা চিন্তা করো, আমাদের দেশের পাঠকের কথা চিন্তা করো, তাহলে কেবল স্যুপ বানিয়ে যেতে হবে, অন্য কোনো উপাদেয় সাহিত্য তৈরি করা যাবে না। এই বিষয়টি লেখক এক অন্যভাবে বুঝিয়েছেন। যদি মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের বা মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারেন, তবে অবশ্যই লিখিবেন। যাহারা অন্য উদ্দেশ্য লেখেন তাহাদিগকে যাত্রাওয়ালা প্রভৃতি নীচ ব্যবসায়ীদিগের সঙ্গে গণ্য করা যাইতে পারে। তাহলে লেখার উদ্দেশ্য হচ্ছে মনুষ্য জাতির উপকারে লাগবে বা দেশের মঙ্গল সাধন হবে, এটার জন্য যদি হয় তাহলে লিখবেন। আর এছাড়া যারা লিখবেন তারা যাত্রাওয়ালার সাথে তাদেরকে তুলনা করা যাবে, তাদেরকে সাহিত্যিকের সাথে তুলনা করা যাবে না, তাদের রচনাকে সাহিত্য পদবাচ্য করা যাবে না বলে বঙ্কিমচন্দ্র যুক্তি দিয়েছেন। তারপর বলেছেন, যাহা অসত্য, ধর্মবিরুদ্ধ, পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থ সাধন যার উদ্দেশ্য, সে সকল
প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না, সুতরাং তাহা একেবারে পরিহার্য। সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য, অন্য উদ্দেশ্যে লেখনী দারণ মহাপাপ। বঙ্কিমচন্দ্র বলছে যে লেখার উদ্দেশ্য হচ্ছে সত্যকে প্রকাশ করা। আমাদের সত্য, সামাজিক, ধর্ম এগুলোর বিপক্ষে যাহা যায় সেটা লেখার প্রয়োজন নেই, লেখে সমাজকে অস্থির করে তোলার প্রয়োজন নেই, মানুষের ধর্মবিরুদ্ধ বিষয় লেখা প্রয়োজন নেই। তার যে বক্তব্য, তার নিজস্ব দৃষ্টিভঙ্গি, তার চিন্তাকে তিনি সহজভাবে উপস্থাপন করছেন তার প্রবন্ধের মধ্য দিয়ে। তার সব কথা যেই সব পাঠক সব হুবহু মানবে তা কিন্তু নয়, কিন্তু এই প্রবন্ধে যে কথাগুলো বলেছেন আমরা এটা বুঝে নিই, এটার সাথে যদি মিল থাকে আরেকটা উদ্দীপকে, সেই অংশটুকুই বলবো যে এটার সাথে এটার মিল আছে, আর যেখানে আমরা দেখবো যে উদ্দীপকের সাথে এই অংশের মিল নেই আমরা বলবো যে এই অংশগুলো এখানে মিল নেই, এটাকে এখানে বঙ্কিম ভিন্নমত পোষণ করেছেন কিন্তু আমাদের উদ্দীপকে হয়তো ভিন্নমত পোষণ করা হয়েছে। তারপর বলেছেন যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না, কিছুকাল ফেলিয়া রাখিবেন, কিছুকাল পরে উহা সংশোধন করিবেন, তাহা হইলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে। কাব্য, নাটক, উপন্যাস 2-1 বছর ফেলিয়া রাখিয়া তাহার পর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে। যাহারা সাময়িক সাহিত্যের কার্যে ব্রতী তাহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি করিয়া ঘটিয়া উঠে না, এই জন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। তাহলে আমরা যারা লেখালেখি করি বা তোমরা শিক্ষার্থীরাও যারা লেখালেখি করো, লেখার সাথে সাথে এটাকে প্রকাশ করতে হবে, পত্রিকায় পাঠাতে হবে, সাময়িকীতে পাঠাতে হবে, এই চিন্তা অস্থির না হয়ে লেখাটা লিখে সংরক্ষণ করো। পরে কিছুদিন পর পর এই লেখাগুলো আরেকবার পড়ো, দেখবে যে সময়ের পরিবর্তনের সাথে সাথে তোমার মনে হচ্ছে যে এই লেখাটা আর একটু পরিবর্তন করা যায়, আর একটু পরিবর্তন করা যায়, অথবা কখনো মনে হতে পারে যে হ্যাঁ এই লেখাটা চমৎকার লেখা, এটা এবার প্রকাশ করা যায়। আবার মনে হতে পারে যে এসব কী লিখেছি, এটা প্রকাশ না করে এটাকে একটু পরিবর্তন করে প্রকাশ করা যায়। আচ্ছা, তারপর বলছেন যে বিষয়ে যাহার অধিকার নাই সে বিষয়ে তাহার হস্তক্ষেপণ অকর্তব্য। এটি সোজা কথা, কিন্তু সাময়িক সাহিত্যতে এই নিয়মটি রক্ষিত হয় না। তাহলে লেখক কেন লিখছেন? লেখক দেখছেন যে সাময়িক সাহিত্যে এই নিয়মটি রক্ষিত হচ্ছে না। আমাদের দেশের টক শোতে আমরা দেখছি যে এক একজন সুশীল ব্যক্তি সকল বিষয়ে বিজ্ঞ, সব বিষয়েই যেন তারা জানেন, অর্থাৎ যার যে বিষয়ে জানার কথা নয় সে বিষয়ে কথা না বলে উচিত, সে বিষয়ে না লেখাই উচিত বলে বঙ্কিম মনে করছেন। তারপর বলছেন বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না, বিদ্যা থাকিলে তাহা আপনিই প্রকাশ পায়, চেষ্টা করিতে হয় না। বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তিকর এবং রচনার পরিপাট্যের বিশেষ হানিকর। এখানকার প্রবন্ধে ইংরাজি, সংস্কৃত, ফরাসি, জার্মান কোটেশন বড় বেশি দেখিতে পাই। যে ভাষা আপনি জানেন না পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা হইতে কদাচ উদ্ধৃতি করিবেন না। লেখক তাহলে সমসাময়িক প্রবন্ধটি কেন লিখছেন আমরা বুঝতে পারছি যে সমসাময়িক লেখকদের লেখা পড়ে সমসাময়িক লেখকরা কীভাবে লিখবেন এটা সম্পর্কেই তিনি তার অভিমত ব্যক্ত করছেন, যে আপনি যে বিষয়টি জানেন না, যে আপনি এটা জানার ভান করে অন্য বিষয় থেকে, অন্য ভাষা থেকে উদ্ধৃতি দিয়ে পাণ্ডিত্য জাহির করার জন্য লিখতে গিয়ে আসলে নিজের অসারত্বই আরও প্রমাণ হয়, অর্থাৎ এটি করা দরকার নেই। অলঙ্কার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না মানে চেষ্টা করবেন না বারবার। স্থানে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে, লেখকের ভাণ্ডারে এ সামগ্রী থাকিলে প্রয়োজন মতো আপনি আসিয়া পৌঁছিবে, ভাণ্ডারে না থাকিলে মাটা কুটিলেও আসিবে না। অসময়ে বা শূন্য ভাণ্ডারে অলঙ্কার প্রয়োগের বা রসিকতার চেষ্টার মতো কদর্য আর কিছু নেই। তাহলে যেখানে প্রয়োজন নেই সেখানে অহেতুক অলঙ্কার প্রয়োগের জন্য ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই। অলঙ্কার যেখানে প্রয়োজন সেটা আপনি আসবে, অর্থাৎ জোর জবরদস্তি করে অস্বাভাবিক অবস্থা তৈরি করে লেখার প্রয়োজন নেই। স্বাভাবিকভাবে যে লেখাগুলো আসবে সেভাবেই লিখে যাওয়া উচিত বলে লেখক বাংলাদেশের নব্য লেখক বা নবীন লেখকদেরকে তিনি নিবেদন করছেন বা পরামর্শ দিচ্ছেন। তারপর বলছেন যে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে সে স্থানটি কাটিয়া দিবে, এটি প্রাচীন বিধি। আমি সে কথা বলি না, প্রাচীনকালে বলা হতো যে অলঙ্কার দরকার, অন্য কিছু যেখানে দরকার নেই সেটা বাদ দিয়ে অলঙ্কার দিতে হবে। কিন্তু আমার পরামর্শ এই যে স্থানটি বন্ধুবর্গকে পুনঃ পুনঃ পড়িয়া শোনাইবে, যদি ভালো না হইয়া থাকে তবে 2-4 বার পড়িলে লেখকের নিজেরই আর উহা ভালো লাগিবে না, বন্ধুবর্গের নিকট পড়িতে লজ্জা করিবে, তখন উহা কাটিয়ে দিবে। যে অংশটি পড়ে বন্ধুকে পড়ে শোনানো যাবে না বা যে অংশটি বারবার পড়ে ভালো লাগবে না সে অংশটুকু কেটে বাদ দিতে হবে। সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার সরলতা। বঙ্কিমচন্দ্র বলছেন যে তুমি যেটা লিখছো সেটা যদি আরেকজন যদি না বোঝে, সেটাই রবীন্দ্রনাথ একটু অন্যভাবে বলছেন
রবীন্দ্রনাথকে বলছেন সহজ করে বলার জন্য। রবীন্দ্রনাথ সহজ করে বলতে আমায় কহজে, সহজ করে যায় না বলা সহজে। কোনো জিনিস সহজ করে বলতে পারাটাই কঠিন কাজ। যিনি ভালো লিখতে পারেন, ভালো করে বোঝাতে পারেন, তিনি কঠিন জিনিসকে সহজ করে বুঝিয়ে দিতে পারেন। তো বঙ্কিমও বলছেন সেই একই কথা, যে কোনো জিনিসকে সহজ করে সরল করে উপস্থাপন করতে পারাই হচ্ছে সবচেয়ে বড় অলঙ্কার। অলঙ্কারের মধ্যে সবচেয়ে বড় অলঙ্কার হচ্ছে উপমা। একটা জিনিসকে আরেকটা জিনিসের সাথে তুলনা দেওয়া। এই তুলনা দেওয়ার মধ্যে দিয়েই কিন্তু মূলত আমরা যে কোনো জিনিসকে আমরা খুব সহজভাবে আমরা বুঝিয়ে দিতে পারি। যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বুঝাইতে পারিবেন, তিনি শ্রেষ্ঠ লেখক। অর্থাৎ যত সহজভাবে তার আপনি যেটা ভাবছেন, লেখক যেটা ভাবছেন বা সাহিত্যিক যেটা ভাবছেন, সেটা যদি তিনি পাঠককে বুঝিয়ে দিতে পারেন, সেটাই লেখকের সবচেয়ে বড় কৃতিত্ব, এবং সেখানেই হয়ে ওঠেন তিনি শ্রেষ্ঠ লেখক বা ভালো লেখক। কেননা লেখার উদ্দেশ্য পাঠককে বোঝার। লেখার মূল উদ্দেশ্য কি? লেখার উদ্দেশ্য হচ্ছে পাঠক লেখক যেটা ভাবছেন সেটাকে, সেই জিনিসটা পাঠককে বুঝিয়ে দেয়া। কাহারও অনুকরণ করিও না, অনুকরণে দোষগুলি অনুকৃত হয়, গুণগুলি হয় না। লেখক বলছেন অন্য লেখকের অনুকরণ করতে গেলে ওই লেখকের দোষগুলোই অনুকরণ করা হবে, গুণগুলোকে অনুকরণ করা যায় না। তাহলে কারো লেখা অনুকরণ না করে তোমাকে, তার মানে এই নয় যে আমরা অন্যের লেখা পড়বো না, অন্যের লেখা পড়বো এবং ওখানের মধ্যে আমাদের একজন প্রিয় লেখক তৈরি হবে। এখানে বলতেই হয় যে একজন লেখকের প্রথম লেখায় কিন্তু একজন বিখ্যাত লেখকের ছায়া থাকবেই, এটাকে অস্বীকার করা যায় না। তবে হুবহু কোনো লেখককে অনুকরণ করা যাবে না। তবে অবশ্যই প্রত্যেক লেখকের একজন আদর্শ লেখক থাকেন, একজনের লেখা তার খুব ভালো লাগে, তার লেখার মতো করেই তিনি লেখার চেষ্টা করেন। এই বিষয়টি অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। অমুক ইংরেজি বা সংস্কৃত বা বাংলা লেখক এই রূপে লিখিয়েছেন, আমিও এইরূপ লিখিব, একথা কদাপি মনে স্থান দিও না। আমি হুবহু এরকম করে লিখব, একথা কখনো মনে স্থান দেওয়া যাবে না। নিজের মতো করে বুঝে নিজের মতো করেই লিখতে হবে। যে কথার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না। অর্থাৎ প্রবন্ধের বিষয় তিনি বলছেন, প্রবন্ধে আমরা যেটা প্রমাণ করতে পারবো, যুক্তি দিয়ে বুঝাতে পারবো, সেরকম করে লিখব। যেটা আমরা প্রমাণ করতে পারবো না, যেটা বুঝাতে পারবো না, সেরকম করে আমরা লিখব না। বাংলা সাহিত্য বাংলার ভরসা, এই নিয়মগুলি বাংলার লেখকদিগের দ্বারা রক্ষিত হইলে বাংলা সাহিত্যের উন্নতি বেগে হইতে থাকিবে। তাহলে লেখক কেন লিখছেন এই প্রবন্ধটি? তিনি দেখছেন বাংলা লেখকদের এই সমস্যা এবং তিনি প্রত্যাশা করছেন যে বাংলা সাহিত্যের উন্নতি বেগ আর একটু বৃদ্ধি পাবে। বাংলা সাহিত্যের উন্নতির বেগ বৃদ্ধি পাওয়ার জন্যই এইভাবে তিনি লিখছেন। তো এটি বঙ্কিম রচনাবলীতে আছে। বঙ্কিম রচনাবলীর দ্বিতীয় খণ্ডে বিবিধ প্রবন্ধ, দ্বিতীয় খণ্ডে বিবিধ প্রবন্ধের মধ্যে আছে বঙ্কিমের এই রচনাটি। এটা তোমরা মূল বইয়ে থেকেও পাবে। আর যদি এমনিতে আরও বিস্তারিত বঙ্কিম সম্পর্কে জানতে চাইলে তোমরা পড়তে পারো বঙ্কিম রচনাবলী, তুলি কলম প্রকাশনীর এই বইটি পাওয়া যায়। এখন বাংলাদেশ ঐতিহ্য প্রকাশনীর এই বইটি পাওয়া যায়। তো বঙ্কিম সম্পর্কে আমরা জানবো, বঙ্কিমের এই প্রবন্ধ বারবার পড়বো, তারপর আমরা অবজেক্টিভগুলো, এবং পড়ার সময় অবশ্যই কলম নেবে, হাতে কলম নিয়ে যে শব্দগুলো তোমার কাছে কঠিন মনে হবে দাগ দিয়ে নিবে, ওটার পাশে 1-2 করে নাম্বার দিবে, আবার নিচে নাম্বার দিয়ে সেই শব্দের অর্থগুলো লিখে নেবে। তো আমাদের সাথে যারা আছো, যারা শুনছো, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সালাম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আর যারা দেখছো, তো এই বিষয়টি মাথায় রেখে আমরা এই চ্যাপ্টারগুলো রিডিং করব। পরবর্তী ক্লাসে আমরা আরেকটি চ্যাপ্টারে আলোচনায় যাব। এই চ্যাপ্টার সম্পর্কে আমাদের মূল কথা হচ্ছে যে এটি একটি প্রবন্ধ। প্রবন্ধ হচ্ছে প্রকৃষ্ট বন্ধনযুক্ত রচনা, অর্থাৎ মূল একটি বিষয়কে আশ্রয় করে আমি আমার বক্তব্য যুক্তিসহ উপস্থাপন করব। তাহলে বাংলা সাহিত্যের প্রথম দিকের একটি প্রবন্ধ হচ্ছে বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যের প্রথম দিকের লেখক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার আগে লিখেছেন, এর আগে রাজা রামমোহন রায় লিখেছেন, এবং এর সমসাময়িক বা কিছুকাল পরেই বঙ্কিমচন্দ্র সাহিত্য সম্রাট রূপে আবির্ভূত হলেন। এবং তার প্রবন্ধের মধ্য দিয়ে তিনি সাহিত্য কেমন হওয়া উচিত, সাহিত্যের ভাষা, বাংলা ভাষা প্রবন্ধে তিনি বাংলার ভাষা কেমন হওয়া উচিত, বাংলা ভাষার সাহিত্য কেমন হওয়া উচিত, এবং এখানে সাহিত্যের নবীন সাহিত্যিকরা কী কী বিষয়কে মাথায় রাখবে, কী কী বিষয়কে মনে রাখবে, অনুসরণ করবে, এই বিষয়গুলোকেই তিনি চমৎকারভাবে আমাদের এই প্রবন্ধে তুলে ধরেছেন। এই বিষয়গুলো আমরা অনুধাবন করে আবার বারবার চ্যাপ্টারটা রিডিং করবো। যে শব্দগুলো তোমরা পারবে না বা যে বাক্যটি তোমরা বুঝতে সমস্যা হবে, প্রয়োজনে কমেন্টের করে এই বিষয়গুলো লিখবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সবাইকে কলেজ জীবন সুন্দর হোক, সার্থক হোক। ধন্যবাদ সবাইকে।